রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দর্শক এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেকজন অপরাধী মিলে শিক্ষকের বাসায় ঢুকছে। সবার মুখোশ উন্মোচন হয় এই ভিডিওর মাধ্যমে। এদিকে আজ রংপুরের ঘটনার মূল রহস্য একটি ভিডিওর মাধ্যমে উন্মোচন হয়েছে। অসংখ্য মাস্টার মাইন্ডের চেহারা দেখা যায়। এই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী ফেঁসে যায়, অন্যদিকে তারেক রহমানও বিপদে। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় তদন্তভার কোতোয়ালি থানা থেকে এখন ডিবি বা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 4 দিন পর খুলে দেওয়া হয়েছে নিহতের বাড়ির মূল ফটক। একটি মাত্র রাত এই পুরো পরিবারটির অস্তিত্ব চিরতরে মুছে দেবে। এই হৃদয় বিদারক ঘটনার পর যখন পুলিশের বিশেষ দল বা ডিবি অভিযান চালিয়ে অপরাধীদের আটক করে, তখন থেকে শুরু হয় নতুন এক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজ। ঘটনার পটভূমি ছিল এমন: যেদিন ওই পরিবারের সদস্যদের উদ্ধার করা হচ্ছিল, সেই রাতেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের এক কর্মকর্তা। দর্শক, সহকর্মী ফখরুল শাহিন রয়েছেন রংপুরে, তার কাছ থেকে এই মামলার পরবর্তী আপডেট জানার চেষ্টা করব। ফখরুল, আজ সারাদিন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ফরেন্সিক রিপোর্টের সাথে পুলিশের যে তথ্য একটু গরমিল বা অসামঞ্জস্যতা, এই ব্যাপারে পুলিশ কি কোনো তথ্য দিয়েছে? রংপুরের 4 খুনের ঘটনায় এবার নতুন একটি তথ্য এসেছে। স্পষ্ট দেখা যায় মূল অপরাধীদেরকে, এবং এই তথ্যটি আসার পর অসংখ্য মাস্টারমাইন্ডের নামও প্রকাশ হয়েছে। এই মামলায় অসংখ্য ক্ষমতাশালী ব্যক্তি ফেঁসে যায়। দর্শক শ্রোতা, যেইভাবে 4 জনকে শেষ করেছিল এবং এই মামলার পিছনে যেই মাস্টারমাইন্ডগুলা ভয়াবহ পরিকল্পনা করেছিল, সবকিছু প্রকাশ হয় এবং এই রংপুরের ঘটনা পর্যালোচনা করে আমরা এমন কিছু তথ্য পাই যে এই তথ্যগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং এর সাথে অসংখ্য পুলিশও যে জড়িত এইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট এবং গোপন ক্লিপ দেখাবো রংপুরের ঘটনা নিয়ে, সেইগুলো দেখলে আপনারা সবকিছু স্পষ্ট হতে পারবেন। একটি মাত্র রাত এই পুরো পরিবারটির অস্তিত্ব চিরতরে মুছে দেবে। এই হৃদয় বিদারক ঘটনার পর যখন পুলিশের বিশেষ দল বা ডিবি অভিযান চালিয়ে অপরাধীদের আটক করে, তখন থেকে শুরু হয় নতুন এক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে একটি ভিডিও ফুটেজ। ঘটনার পটভূমি ছিল এমন: যেদিন ওই পরিবারের সদস্যদের উদ্ধার করা হচ্ছিল, সেই রাতেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশের এক কর্মকর্তা। তার গায়ে ছিল নীল সাদা চেকের একটি শার্ট। আশ্চর্যের বিষয় হলো, ঠিক কয়েক ঘন্টা পর যখন এই ঘটনার মূল অভিযুক্তদের একজনকে মিডিয়ার সামনে আনা হলো, তার গায়েও দেখা গেল হুবহু একই রকম একটি শার্ট। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং একজন আটক ব্যক্তির পোশাকের এই অদ্ভুত মিল দেখে চোখ কপালে ওঠে সাধারণ মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, রাতের অন্ধকারে আসামির গায়ে কি পুলিশের শার্ট পরিয়ে দেওয়া হয়েছিল, নাকি আসল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এটি কোনো পরিকল্পিত নাটক? বিষয়টি যখন জাতীয় পর্যায়ের বিতর্কে রূপ নেয়, তখন পুলিশের পক্ষ থেকে সরাসরি ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়ে। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী মিডিয়ার সামনে এসে এই রহস্যের জট খোলার চেষ্টা করেন। তার দেয়া তথ্য মতে এই পুরো বিষয়টি নিতান্তই একটি কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই নয়। তিনি জানান, পুলিশের ওই কর্মকর্তা এবং অভিযুক্ত ব্যক্তি উভয়েই দেশের স্বনামধন্য লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর শার্ট পরেছিলেন। আড়ং-এর তাকা ব্র্যান্ডের এই শার্টটি বাজারে বেশ জনপ্রিয় এবং একই ডিজাইনের হাজার হাজার শার্ট তৈরি ও বিক্রি হয়ে থাকে। ফলে ভিন্ন ভিন্ন মানুষের কাছে একই ডিজাইনের শার্ট থাকাটা মোটেও অস্বাভাবিক কিছু নয়। নিজের দাবির পক্ষে প্রমাণ দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের জানান, ওই পুলিশ কর্মকর্তা যেদিন রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন, তার অন্তত 1 ঘন্টা আগে তোলা একটি ছবির মেটাডাটা বা ডিজিটাল তথ্য তাদের কাছে সংরক্ষিত আছে। সেই ছবিতেও ওই কর্মকর্তাকে একই শার্ট পরা অবস্থায় দেখা গেছে। অর্থাৎ আসামিকে নিজের শার্ট পরিয়ে দেওয়ার যে অভিযোগ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, তা একেবারেই ভিত্তিহীন। পুলিশের দাবি, একটি মহল ইচ্ছাকৃতভাবে তদন্তের মূল ফোকাস অন্যদিকে সরিয়ে দিতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এই শার্ট ইস্যু নিয়ে অপপ্রচার চালিয়েছে। শার্ট বিতর্কের এই অধ্যায়টি বাদ দিলে ঘটনার যে মূল চিত্র পুলিশের তদন্তে উঠে এসেছে, তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। রংপুর মহানগর পুলিশের কমিশনারের সংবাদ সম্মেলনে উঠে আসে সেই রাতের ভয়াল চিত্র। গ্রেফতারকৃত 2 প্রধান অভিযুক্ত মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস একে অপরের মামাতো ফুফাতো ভাই।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে তারা নেশা জাতীয় দ্রব্য সংগ্রহ করে গণপতি চক্রবর্তীর বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনের ছাদে বসে সেবন করছিল। সেখান থেকে তারা ছাদ টপকে ওই শিক্ষকের বাড়ির ছাদে প্রবেশ করে। নিজের বাড়ির ছাদে অপরিচিত যুবকদের নেশা করতে দেখে প্রতিবাদ জানিয়েছিলেন পরিবারের প্রধান গণপতি চক্রবর্তী। আর এই সামান্য প্রতিবাদের মূল্য তাকে দিতে হয়েছে নিজের এবং পুরো পরিবারের প্রাণ দিয়ে। পুলিশের বর্ণনা মতে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে চিরতরে সরিয়ে দেয়। ছাদে ধস্তাধস্তির শব্দ শুনে স্ত্রী প্রীতলতা চক্রবর্তী ছুটে গেলে তাকেও একই নির্মম পরিণতির শিকার হতে হয়। এরপর তারা নিচে নেমে আসে। মায়ের আর্তনাদ শুনে 25 বছর বয়সী কন্যা এগিয়ে এলে তাকেও রশি পেঁচিয়ে স্তব্ধ করে দেওয়া হয়। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয় 5ম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলে প্রিয়বের। নিষ্পাপ এই শিশুটিকেও তারা ছাড় দেয়নি। মুখে বালিশ চাপা দিয়ে তারও প্রাণ কেড়ে নেয় অভিযুক্তরা। ভাবুন তো একবার, কতটা হিতাহিত জ্ঞানশূন্য হলে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি পুরো পরিবারকে এভাবে শেষ করে দেয়া যায়। কিন্তু এখানেই শেষ নয় অপরাধীদের নির্মমতার। 4টি প্রাণ কেড়ে নেয়ার পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা বা ভীতির লক্ষণ ছিল না, বরং তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পুরো রাত ওই বাড়িতেই অবস্থান করে। বাথরুমে গিয়ে গোসল করে, এমনকি ডাইনিং টেবিলে বসে খাবারও গ্রহণ করে। পরদিন শুক্রবার জুমার নামাজের সময় যখন আশেপাশে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, তখন তারা সুযোগ বুঝে বাড়ি থেকে স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিযুক্তদের একজন সিদ্ধার্থ দাস দীর্ঘ 8 বছর ধরে স্বর্ণের কারিগর হিসেবে কাজ করত। ফলে আসল স্বর্ণ চেনা দারুণ অভিজ্ঞতা ছিল তার। এই অভিজ্ঞতার কারণেই সে কেবল আসল স্বর্ণের গহনাগুলোই বেছে বেছে নিয়েছিল এবং তা পরীক্ষা করার জন্য কিছু রাসায়নিক তরল বা অ্যাসিডের বোতলও ঘটনাস্থলে রেখে যায়। রংপুরে স্কুল শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার আলোচিত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। রংপুর মেডিকেলের ডোমের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, নিহত মা মেয়েকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক কর্মকর্তা বলছেন আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা যাবে না। যদিও শুরুতে পুলিশ দাবি করেছিল ইয়াবা সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। সহকর্মী মাহবুব সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গেল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে। পরে ঘটনার তদন্তে নেমে 2 তরুণকে আটক করে পুলিশ। ওই দিনই পুলিশ কমিশনার জানান, শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় বাবা মা ও 2 সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে তারা। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরেও তারা ইয়াবা খেয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে শুরু থেকেই দেখা দেয় নানা প্রশ্ন। রংপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়না তদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে তদন্ত করছেন তারা। সবশেষ সোমবার অধিকতর তদন্তের জন্য মামলাটি কোতোয়ালি পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের তদন্ত কিন্তু শেষ হয়নি এবং তদন্ত এই যে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত কিন্তু এই তদন্ত আমাদের চলতে থাকবে। তখন পর্যন্ত যদি আমরা কোনো পাই, এমনকি যদি কোনো দিন কোনো এই পুলিশ রিপোর্ট দাখিলের পরেও যদি কোনো দিন এরকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তবুও আমরা কিন্তু তাদেরকে আইনে আনার চেষ্টা করব। তবে এই তদন্তের মাঝেই 71 টেলিভিশনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ডোম যতন রায়। ময়না তদন্ত করতে গিয়ে নিহত মা ও মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সেই আলামত সংগ্রহ করেছেন তারা। মানে কি পাইছেন কি এমনিতে আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে মেয়েটা মানে যেটা মেয়েটা, হ্যাঁ, তারা ধর্ষণ হয়েছে। পুরা বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু 2টা মায়ের বেটির 2টা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন তা বলতে পারলাম না। এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। যদিও হাসপাতালের ফরেনসিক কর্মকর্তা জানান, এখনই ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পরই সব নিশ্চিত হওয়া যাবে। স্যার, আমরা যে মেয়েটি এবং তরুণী প্রীতিলতা, তাকে আমরা ধর্ষণের কোনো আলামত আমি পেয়েছি কিনা? দেখেন, একটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক, তারপর প্রাথমিকভাবে আপনি আমাদের কাছে যিনি করেছে, কিন্তু ওনারাও ওটা বুঝতে পারেন না। আমাদেরও কাছে ডিটেলস মনে হয়েছে ওটা অস্পষ্ট, কারণ বডি একবার ফুলে গেলে সেটা
যে কোনো কিছু আর্টিফ্যাক্ট বলে মনে হতে পারে। মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শুধু রংপুর নয়, দেশ জুড়েই তৈরি হয়েছে ক্ষোভ, চলছে প্রতিবাদ। হত্যার সঠিক কারণ খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সবাই। রংপুরের আলোচিত শিক্ষক পরিবারের হত্যাকাণ্ডের ঘটনা ইতোমধ্যেই আপনারা জেনে গেছেন কতটা নির্মম আর কতটা নৃশংস। একবার একটু ভেবে দেখেন, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হইলে একজন সম্মানিত শিক্ষক তার নিজের বাড়িতে পুরো পরিবার সহ হত্যাকাণ্ডের শিকার হয়। এবং আমি মোটামুটি শিওর যে এই ঘটনাটা পুরোটা শোনার সময় আমার মতো আপনাদেরও চোখে জল চলে এসেছিল। তবে এই ঘটনার এখন পর্যন্ত একমাত্র পজিটিভ দিক হচ্ছে রংপুর পুলিশ খুব দ্রুত সময়ের ভিতরেই অভিযুক্ত দুজনকে আটক করেছে এবং তাদের স্বীকারোক্তি নিয়েছে, যেখানে ফুটে উঠেছে সেই নৃশংস ঘটনা। আবার একই সাথে পুলিশের এই কার্যক্রমের পর কিছু প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে, যে প্রশ্নগুলো সন্দেহ তৈরি করে দিচ্ছে যে পুলিশ যেভাবে ঘটনার বর্ণনা করতেছে আসল ঘটনা কি সেটাই, নাকি এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে যেটা ঢাকার জন্য হয়তো পুলিশের এত তড়িঘড়ি। তো সেই প্রশ্নগুলো এবং সেই সন্দেহগুলোই আপনাদের সামনে খোলাসা করার চেষ্টা করব। চলেন শুরু করি। তবে শুরুতেই সেই মূল ঘটনাটা ছোট্ট করে আমাদেরকে একটু জানা দরকার। তো মূল ঘটনাটা ঘটেছে রংপুরের কামাল কাসনা এলাকা থেকে। এইটা মূলত গত শনিবারে পুলিশ সেখানকার একটা 3 তলা নির্মাণাধীন বাড়ি থেকে 4টি লাশ উদ্ধার করে। যেই লাশগুলোর ভিতরে একজন হচ্ছেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী এবং তাদের একমাত্র 12 বছরের ছোট ছেলে। তবে মূল ঘটনা কিন্তু শনিবারের না, এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তো মূল ঘটনা হচ্ছে বৃহস্পতিবার রাতে যখন গণপতি চক্রবর্তী রাতে শুতে যাওয়ার সময় তিনি হঠাৎ করে খেয়াল করেন যে তাদের বাসার ছাদের উপরে কিছু মানুষের আনাগোনা। এখন কয়জন মানুষ সেটা তিনি এখানে উল্লেখ করা হয় নাই, বাট তিনি মানুষের আনাগোনা পেয়ে তিনি ছাদে যান যে এত রাতে হচ্ছে ছাদে আসলে মানুষ কি জানো। তিনি গিয়ে দেখেন যে 2জন ছেলে তারা সেখানে হচ্ছে মাদক সেবন করতেছে বা ইয়াবা সেবন করতেছে। এমনটা দেখার পর তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন এবং একটা পর তাদের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এবং কথা কাটাকাটির এক পর্যায়ে যেহেতু ওই 2টা ছেলে ওই এলাকারই, তারা ভেবেছে যে এই গণপতি চক্রবর্তী তো আমাদেরকে চেনেন, তিনি হয়তো এই কথাটা ফাঁস করে দেবেন। যেই ভয় থেকেই ওই 2টা ছেলে মূলত গণপতি চক্রবর্তীকে ওইখানেই হত্যা করে ফেলে। কিভাবে হত্যা করে? গণপতি চক্রবর্তী খালি গায়ে ছিলেন, তার কাছে একটা গামছা ছিল গলায়, সেই গামছা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করা হয়। এটা হচ্ছে প্রথম ঘটনা। এবং উপরে যখন এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতেছে তখন দস্তাদস্তি এবং কথা কাটাকাটির একটা শব্দ নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং গণপতি চক্রবর্তীর যেই ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী তিনি এই কথাগুলো শুনে ছাদের দিকে যাওয়া শুরু করেন যে ঘটনাটা কি একটু দেখে আসি। এবং সিঁড়ির মধ্যে তাদের সাথে দেখা হয়ে যায় ওই 2টা ছেলের, যারা মূলত গণপতি চক্রবর্তীকে কিছুক্ষণ আগে হত্যা করে নিচের দিকে নামছিল। এবং সিঁড়ির ভিতরে প্রীতিলতা চক্রবর্তীকে পেয়ে সেও যেহেতু দেখে ফেলেছে, বুঝে ফেলেছে, তাকে তারা ওই সিঁড়িতেই হত্যা করে গামছা পেঁচিয়ে। এরপর এই সিঁড়িতে হত্যাকাণ্ডের শব্দটাও পৌঁছে যায় হচ্ছে ঘরের ভিতরে। সেখান থেকে গণপতি চক্রবর্তীর একমাত্র কন্যা সন্তান আগামী চক্রবর্তী, যার বয়স ছিল মাত্র 25 বছর, সে বাইরে বেরিয়ে আসে যে তার বাবা মার সাথে কি ঘটছে সেই ব্যাপারটা দেখার জন্য এবং কিছু একটা সমাধান করার জন্য। এবং এসে তিনি দেখেন তার মাকে সেখানে প্রায় হত্যা করে ফেলা হয়েছে। তখন ওই 2টা ছেলে তার এই সন্তানকে দেখে তার উপরেও হামলে পড়ে এবং তাকেও ওই সিঁড়িতেই হত্যা করে ফেলে, যাতে কেউই তাদের এই ইয়াবা সেবনের কথা কিংবা এই হত্যাকাণ্ডের কথাগুলো বাইরের মানুষের কাছে না বলতে পারে। তার মানে ইতিমধ্যে এখানে 3টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গেছে। এরপর ওই 2টা ছেলে আবার চিন্তা করে যে ঘরের ভিতরে আরো কেউ আছে কিনা, কারণ সেও তো হয়তো বা জেনে ফেলতে পারে। এবং তারা ঘরে গিয়ে একটা ছোট্ট শিশুকে পায়, যার বয়স হচ্ছে মাত্র 12 বছর কিংবা 13 বছর। সে জিলা স্কুলের 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং তাকেও ঘরের ভিতরে হত্যা করা হয় ওই গামছা পেঁচিয়েই এবং একটা পর্যায়ে তাকে বালিশ চাপা দিয়ে ওনাকে হত্যা করা হয়েছে। তো এই ঘটনাগুলো হচ্ছে পুলিশের বিবরণ থেকে উঠে এসেছে এবং পুলিশ এই ঘটনা শুধু এইটুকুই বর্ণনা করেনি, বরং সেখানে তারা তদন্তে এইটাও পেয়েছে যে ওই 2টা ছেলে পরবর্তীতে ওই সময় হত্যাকাণ্ড শেষ করে বাড়ি ছেড়ে পালায় নাই, বরং তারা পরের দিন সকাল পর্যন্ত সেখানে অবস্থান করছিল। সেখানে তারা শশা বের করে খেয়েছে এবং ঘরের ভেতরে বসেও তারা ইয়াবা সেবন করেছে। এবং একটা পর্যায়ে যখন তারা ঘরটা ত্যাগ করে তখন সেখানে সবকিছু এলোমেলো করে রেখেছিল, যাতে পুলিশ ভাবে যে এইটা একটা ডাকাতির ঘটনা। এবং পুলিশ এই আলামতটাও পেয়েছে যে ঘরের ভিতর থেকে কিছু গহনাও চুরি করা হয়েছে এবং সেই গহনা আগুনের মাধ্যমে টেস্ট করা হচ্ছিল যে এইটা আসলে কি স্বর্ণ নাকি এটা ইমিটেশন। এবং এই সূত্র থেকেই পুলিশ আসলে বুঝতে পারে যে এই 2 জনের ভিতরে বা যারা এখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ভিতরে কেউ হয়তো বা স্বর্ণকার থাকতে পারে। এবং পরবর্তী দেখা যায় যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের 2 জনের ভিতরে একজন কিন্তু গত 8 বছর যাবৎ ওই এলাকারই একটা স্বর্ণকারের দোকানে কাজ করছিল। এবং একটা পর্যায়ে যখন হচ্ছে শুক্রবার দুপুর হয়ে যায় এবং মানুষজন নামাজের জন্য বেরিয়ে পড়ে, বাইরের অংশটা একটু ফাঁকা ফাঁকা হয়,
তখন এই দুইটা ছেলে সেখান থেকে বেরিয়ে যার যার বাসায় চলে যায়। বাসায় যাওয়ার আগে তারা এখান থেকে বিভিন্ন আলামত নষ্ট করার চেষ্টা করেছে। তার মানে বুঝতে পারতেছেন কতটা ভয়াবহ এবং নৃশংস একটা ঘটনা, যে ছাদের উপরে ইয়াবা সেবন করতে গিয়েছিল, সেইটা গণপতি চক্রবর্তী দেখে ফেলেছিলেন বলে প্রথমে তাকে হত্যা করা হয়। এরপর এই ঘটনাটা জেনে গিয়েছে। দর্শক আপনারা তো দেখলেন, এখানে দেখতে পাচ্ছি আমরা রংপুরের ঘটনা নিয়ে অসংখ্য তথ্য আসে এবং রংপুরের ঘটনা নিয়ে যে অসংখ্য রহস্য উন্মোচন হয়, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং রংপুরের ঘটনা নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের ক্ষেত্রে ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।